শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এই করোনার মহামারীর সময় তোমরা সবাই বাসায় থাকবা। খুব প্রয়োজন ছাড়া বাসার বাহিরে বের হও না। আর যদি বাসার বাহিরে বের হও অবশ্যই অবশ্যই তোমরা মাস্ক পরবা। তো দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় বল, এই অধ্যায়ের আমরা তিনটা গাণিতিক সমস্যা আজকে আমরা সমাধান করব। তো প্রথম যে গাণিতিক সমস্যা, দেখো আমরা দৃশ্যকল্পটা একবার পড়ে নিই। সালমান 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করে। ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে গড়িয়ে যেতে থাকে। মাঠের ঘর্ষণ বল 1 নিউটন। অর্থাৎ যে মাঠে বলটার উপরে ফুটবলের উপরে 5 নিউটন বল প্রয়োগ করা হয় সেই মাঠের ঘর্ষণ বল 1 নিউটন। তো প্রথম প্রশ্ন, বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল? অর্থাৎ এই যে 5 নিউটন বল প্রয়োগ করা হলো, এই বল প্রয়োগের কারণে ফুটবলটার ত্বরণ কত হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন হলো, ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কি? অর্থাৎ এখানে তো লেখা আছে যে ফুটবলটি শাকিলের দিকে গড়িয়ে গড়িয়ে যেতে থাকে। অর্থাৎ 2 সেকেন্ড যাবত যে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এই বল প্রয়োগ করার কারণে ফুটবলটা কি শাকিলের কাছে পৌঁছাবে? গাণিতিক বিশ্লেষণ। তো এই দুইটা প্রশ্ন। শিক্ষার্থীরা, আমরা প্রথম প্রশ্ন সমাধানে আসি। প্রথম প্রশ্ন কি? বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল? দেখো শিক্ষার্থীরা, এখানে প্রযুক্ত বল F সমান 5 নিউটন। আবার যে মাঠে বল প্রয়োগ করা হয়েছে সেই মাঠের ঘর্ষণ বল আছে F প্রাইম সমান 1 নিউটন। এটা হলো ঘর্ষণ বল। শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় একটু চিন্তা করো। যে বল প্রয়োগ করা হলো আবার ঘর্ষণ বল আছে, তো তোমরা তো জানো যে ঘর্ষণ বল সর্বদা বস্তুকে কি করে? বাধা দেয়। ঘর্ষণ বল কাকে বলে? একটা বস্তুর উপর দিয়ে যখন আরেকটা বস্তু চলতে থাকে বা চলতে চেষ্টা করে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে একটা বাধার উৎপত্তি হয়, সেই বাধাকে বলে ঘর্ষণ। আর এই বাধার ফলে যে বল উৎপন্ন হয় তাকে বলে ঘর্ষণ বল। তাহলে এই যে 1 নিউটন ঘর্ষণ বল, এইটা ফুটবলকে কি করবে? সামনে যেতে বাধা দিবে। তাহলে যে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল তার মধ্যে 1 নিউটন বল ঘর্ষণ বলের কারণে লস হবে। তাহলে শিক্ষার্থীরা, তাহলে এখানে দেখো এই প্রযুক্ত বল হলো 5 নিউটন আর ঘর্ষণ বল হলো 1 নিউটন। তাহলে কার্যকরী বল কত? কার্যকরী বল বা নিট বল। তাহলে দেখো শিক্ষার্থীরা, কার্যকরী বল F অন সমান সমান কত? F মাইনাস F প্রাইম সমান 5 মাইনাস 1 সমান সমান 4 নিউটন। অর্থাৎ যে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে তার মধ্যে 1 নিউটন বল ঘর্ষণ বলের কারণে বাদ যাবে, তাহলে যে এরপর থাকবে 4 নিউটন। তাহলে এই যে এখানে প্রশ্নটা করা হয়েছে যে ত্বরণ কত হয়েছিল, তাহলে তোমরা জানো বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ সৃষ্টি হয়। তাহলে সেই ত্বরণ সৃষ্টি করবে কত নিউটন বল? অবশ্যই 4 নিউটন বল ত্বরণ সৃষ্টি করবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা জানি F ইকুয়াল ma। তাহলে এখানে এই Fটা হলো অবশ্যই Fটা হলো কি? কার্যকরী বল। তাহলে কার্যকরী বল কি? F অন। আমরা F অন দিয়ে প্রকাশ করছি। তাহলে F অন ইকুয়াল টু ma। তাহলে দেখো শিক্ষার্থীরা, তাহলে A ইকুয়াল F অন বাই m। তো F অন এর মান কত? 4 নিউটন। m এর মান কত? দেখো m এর মান 400 গ্রাম। তাহলে m এর মান যদি 400 গ্রাম হয়, 400 গ্রাম এইটাকে যদি আমরা কেজিতে নেই তাহলে হবে 0.4 কেজি। 0.4 কেজি। তো দেখো শিক্ষার্থীরা, 0.4 তাহলে কত হয়? ভাগ দিলে হয় 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে প্রশ্নের উত্তরটা কি হবে? যে ফুটবলের ত্বরণ কত হয়েছিল? ফুটবলের ত্বরণ হয়েছিল
10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো শিক্ষার্থীরা তোমরা এইভাবে অঙ্কটা করে ফেলবা। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এরপরে পরের প্রশ্নটা কি দেখো, ফুটবলটি শাকিলের কাছে পৌঁছাবে কি? গাণিতিক বিশ্লেষণ দাও। দেখো আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করি। শিক্ষার্থীরা তোমরা জানো বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ সৃষ্টি হয়। তাহলে এখানে লেখা আছে 2 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হলো, তাহলে 2 সেকেন্ড যাবত এই ত্বরণ সৃষ্টি হবে। যতক্ষণ বল প্রয়োগ করা হবে ততক্ষণই ত্বরণ সৃষ্টি হবে। বল প্রয়োগ করা বন্ধ হয়ে যাবে, ত্বরণ আর সৃষ্টি হবে না। তারপরে যদি কোনো ঘর্ষণ বল না থাকে তাহলে ওই বস্তুটা আজীবন কি করবে, যে বেগ অর্থাৎ 2 সেকেন্ড পরে যে বেগ অর্জন করে সেই বেগে বস্তুটা সামনে যেতে থাকবে। কিন্তু এখানে রাস্তার ঘর্ষণ বল আছে 1 নিউটন, তাহলে শুরুতে যে বল প্রয়োগ করা হলো 5 নিউটন, তার মধ্যে কার্যকর বল হলো 4 নিউটন। তাহলে 2 সেকেন্ড যাবত 4 নিউটন বল ত্বরণ সৃষ্টি করবে। তাহলে 2 সেকেন্ড যাবত বস্তুটা অর্থাৎ ফুটবলটা ত্বরণে চলবে। এরপরে যখন 2 সেকেন্ড পরে বল প্রত্যাহার করা হবে তখন এই রাস্তার অর্থাৎ এই মাঠের ঘর্ষণ বলের কারণে ফুটবলটা ধীরে ধীরে তার বেগ হ্রাস পাবে, কারণ তখন এই ঘর্ষণ বলের কারণে ফুটবলটা মন্দনে চলবে, ত্বরণে চলবে না। মন্দনে চলে, ধীরে ধীরে এর বেগ হ্রাস পেয়ে একসময় বেগ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে আমি দেখব সর্বমোট কত দূরত্ব অতিক্রম করে ফুটবলটা থেমে যাবে। যদি 120 মিটার দূরত্ব অতিক্রম করে ফুটবলটা থেমে যায় তাহলে আমরা বলবো যে শাকিলের কাছে পৌঁছাবে। আর যদি 120 মিটার অতিক্রম না করে তাহলে আমরা বলবো কি, শাকিলের কাছে পৌঁছাবে না। তো দেখো শিক্ষার্থীরা, আমরা গ থেকে প্রাপ্ত বলটার ত্বরণ ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ফুটবলে মানে বল প্রয়োগ করা হয়েছে কত, 2 সেকেন্ড যাবত। তাহলে আমরা দেখব এই 2 সেকেন্ডে ফুটবলটা কত দূরত্ব গেল। তাহলে আমরা ধরে নিলাম 2 সেকেন্ডে ফুটবলটা s1 দূরত্ব গেল। তাহলে s1 ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। তো দেখো u এর মান 0, কারণ এখানে বলা আছে স্থির ফুটবল। তাহলে আদিবেগ 0 গুণ 2 প্লাস হাফ ইন্টু 10 ইন্টু 2 স্কয়ার। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে কত হয়, এখানে হয় 5 ইন্টু এটা দিয়ে এটা কাটলে 5 হয়, 5 ইন্টু 4 সমান সমান 20 মিটার। অর্থাৎ দেখো শিক্ষার্থীরা এখান থেকে ফুটবলটা যখন 2 সেকেন্ডে কত মিটার গেল, এই পর্যন্ত আসলো, 2 সেকেন্ডে 20 মিটার গেল, 2 সেকেন্ডে 20 মিটার গেল। আচ্ছা, এতটুকু যাওয়ার পরে বল প্রত্যাহার করা হলো, এরপরে বল আর প্রয়োগ করা হয়নি, তাহলে আর ত্বরণ সৃষ্টি হবে না। এখন এই রাস্তার ঘর্ষণ বলের কারণে ফুটবলটা ধীরে ধীরে এইদিকে যাবে আর বেগের মান ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। তাহলে এখানে বেগের মান কত হয়েছিল, এখানে বেগের মান 0। 2 সেকেন্ড পরে বেগের মান কত হয়েছে, 2 সেকেন্ড পরে দূরত্ব হয়েছে 20 মিটার। তাহলে 2 সেকেন্ড পরে বেগের মান কত হলো, বেগের মান যা হবে সেই বেগ থেকে ধীরে 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 বেগ হ্রাস পেয়ে এখানে এসে বেগ কত হয়ে গেল, 0 হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা এখন আমি দেখব এই 2 সেকেন্ড পরে, অর্থাৎ এখান থেকে এখানে গেছে 2 সেকেন্ড, তাই 2 সেকেন্ড পরে বেগের মান কত হলো। তো দেখো 2 সেকেন্ড পরে বেগের মান v ইকুয়াল u প্লাস at। তো দেখো u এর মান 0 প্লাস a এর মান 10, t এর মান 2 সমান সমান কত, 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো শিক্ষার্থীরা 2 সেকেন্ড পরে বেগের মান কত হয়ে গেল, 20 মিটার পার সেকেন্ড। এখন এই যে 2 সেকেন্ড পরে বেগের মান 20 হলো, এখন আর ত্বরণ হবে না, অর্থাৎ বেগের মান আর বাড়বে না। এখন এখানে এসে যখন বল প্রত্যাহার করা হলো তখন এই যে রাস্তার ঘর্ষণ বল আছে, এই ঘর্ষণ বলের কারণে ধীরে ধীরে বেগ হ্রাস পেয়ে এখানে এসে বেগ 0 হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত কত দূরত্ব, অর্থাৎ কত দূরত্বে গিয়ে বলটা থেমে গেল, আমি সেটা বের করব, কত দূরত্বে গিয়ে থেমে গেল। তাহলে এই ক্ষেত্রে
এই 20 হলো আদি বেগ আর শেষ বেগ হলো 0, অতিক্রান্ত দূরত্ব s, এবং এখান থেকে যে এদিকে যাবে সেটা যাবে হলো মন্দনে যাবে। সেই মন্দনটা কত? সেই মন্দনটা সৃষ্টি করবে কে? ঘর্ষণ বল। তাহলে দেখো আমি সেই মন্দনটা বের করি শিক্ষার্থীরা। সেই মন্দনটা হলো f প্রাইম ইকুয়াল m a প্রাইম। তো দেখো f প্রাইম, শিক্ষার্থীরা আমরা যদি মন্দন লিখি তাহলে আর এখানে মাইনাস দেওয়ার দরকার নাই, আর যদি তুমি ত্বরণ লেখো তাহলে এখানে অবশ্যই একটা মাইনাস দিবা। তাহলে দেখো -1, আমরা ধরে নিলাম ত্বরণ লিখবো, -1 ইকুয়াল m এর মান 0.4 a প্রাইম। তো দেখো a প্রাইম সমান সমান কত? -1 ভাগ কত? 0.4। তাহলে দেখো শিক্ষার্থীরা 0.4 ভাগ 1 না 1 ভাগ 0.4 2.5 -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই ফুটবলটা এত ত্বরণে যাবে, অর্থাৎ -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। নেগেটিভ ত্বরণ অর্থাৎ ঋণাত্মক ত্বরণের আরেক নাম হলো কি? মন্দন। তাহলে প্রতি সেকেন্ডে বেগ এত বৃদ্ধি না পেয়ে প্রতি সেকেন্ডে বেগ এত হ্রাস পাবে। তাহলে দেখো যদি অতিক্রান্ত দূরত্ব s2 হয় তাহলে আমরা জানি s2 ইকুয়াল আমরা জানি হলো b স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2a s2। তো দেখো শিক্ষার্থীরা এখানে হলো এটা হলো আদি বেগ আর এটা হলো শেষ বেগ। শেষ বেগ কত? 0। তোমরা এখানে লিখবা যে এই ক্ষেত্রে আদি বেগ এত, শেষ বেগ 0। তো ইকুয়াল u এর মান কত? 20 স্কয়ার প্লাস 2 ইনটু এর মান কত? -2.5 আর s2। তো দেখো শিক্ষার্থীরা এখানে কত? 0 সমান সমান 400 মাইনাস 5, আচ্ছা দুইটা গুণ করলে হয় 5 s2 5 s2। তো এখন দেখো আমরা উপরে মুছে দেই, দেখো 5 s2 ইকুয়াল 400, তাহলে s2 ইকুয়াল কত? 400 ভাগ 5, এখানে কত হয়? 80 মিটার। তাহলে দেখো শিক্ষার্থীরা এখান থেকে এই পর্যন্ত হলো 20 মিটার আর এতটুকু পেলাম 80 মিটার। তাহলে ফুটবলটার মোট অতিক্রান্ত দূরত্ব কত? s ইকুয়াল s1 প্লাস s2, তাহলে কত? 20 প্লাস 80 সমান সমান 100 মিটার। কিন্তু ফুটবলটার অবস্থান থেকে শাকিলের দূরত্ব কত ছিল? 120 মিটার। কিন্তু ফুটবলটা সর্বমোট 100 মিটার যাওয়ার পরে ফুটবলটা থেমে যাবে, আর যাবে না, অর্থাৎ ফুটবলটি শাকিলের কাছে পৌঁছাবে না। শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা এভাবে করবা। আচ্ছা এরপরে দেখো আমাদের দ্বিতীয় অঙ্কে আমরা যাই। এখন আমরা এগুলো মুছে দিতে পারি। আজকে দ্বিতীয় অঙ্কটা শিক্ষার্থীরা আমরা আগে দৃশ্যকল্প একবার করব। দেখো দৃশ্যকল্পটা কি? পি একটা বস্তু, এই বস্তুটার আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, তার মানে বস্তুটা স্থির। এখন এর পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটা 100 মিটার অতিক্রম করে, যখন 100 মিটার অতিক্রম করে তখন বস্তুটার বেগ হয় কত? শেষ বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। তার মানে বল প্রয়োগ করার কারণে বস্তুটা কি? ত্বরণে গেছে। ত্বরণে গিয়ে অর্থাৎ বেগ 0 থেকে কত হয়ে গেছে? 40 হয়ে গেছে। অর্থাৎ যখন বেগের মান 40 তখন অতিক্রান্ত দূরত্ব 100 মিটার। আর কি বলা আছে? পি বস্তুর ভর 5 কেজি এবং যে রাস্তায় পি বস্তুটা চলতেছে সেই রাস্তার ঘর্ষণ বল কত? 10 নিউটন। রাস্তার ঘর্ষণ বল 10 নিউটন। তাহলে দেখো শিক্ষার্থীরা প্রথম প্রশ্ন হলো এফ নির্ণয় করো, অর্থাৎ এই যে বল, কতটুকু বল প্রয়োগ করা হয়েছিল, কতটুকু বল প্রয়োগ করার কারণে বস্তুটা এই বেগ, বস্তুটার বেগ কত হইল? 40 হলো। এরপর দ্বিতীয় প্রশ্ন হলো 100 মিটার অতিক্রম করার পর বল অপসারণ করলে, অর্থাৎ এই যে 100 মিটার অতিক্রম করছে এরপরে যদি বল অপসারণ করা হয় অর্থাৎ প্রযুক্ত বল,
বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পরে থেমে যাবে, বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, প্রথম প্রশ্ন এফ, আমরা এফ নির্ণয় করব। এফ ইকুয়াল হোয়াট? তো দেখো এখানে কি কি দেওয়া আছে। আগে দেওয়া আছে ঘর্ষণ বল এফ প্রাইম সমান 10 নিউটন। দেখো শিক্ষার্থীরা, যে বল প্রয়োগ করা হবে সেই বল থেকে 10 নিউটন বাদ যাবে, তারপরে যে বল বাকি থাকবে সেই বল এই বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে যাবে। অর্থাৎ বস্তুটার এই 100 মিটার পথ যে অতিক্রম করলো, কি কারণে করলো? বল প্রয়োগ করার কারণে। কিন্তু যদি এখানে মনে করো 50 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে কাজে লাগবে হলো 40, কার্যকর বল হলো 40, আর 10 নিউটন কি? ঘর্ষণ বল। তাহলে যদি 50 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে কার্যকর বল হবে 40 আর ঘর্ষণ বল হলো 10। তাহলে মোট বল কত হলো? মোট বল কত? ওই 10 আর 40 কত? 50 নিউটন। তো দেখো শিক্ষার্থীরা, আমরা এবার দেখাচ্ছি যে এই এখানে কতটুকু বল প্রযুক্ত হয়েছিল। এটা হলো ঘর্ষণ বল। তো দেখো বস্তুটার আদি বেগ 0, শেষ বেগ 40, অতিক্রান্ত দূরত্ব 100। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এস ইকুয়াল, না এখানে আমরা এই সূত্র দিয়ে বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। তো দেখো এখান থেকে আমরা যদি a এর মান বের করি তাহলে কি হয়? 2as সমান বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, বা a সমান কত? বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। দেখো b এর মান 40 মাইনাস 0 স্কয়ার 2 ইন্টু 100, তো 40 এ কত হয়? 1600 আর 200 কত? 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো শিক্ষার্থীরা, এই যে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে, এই ত্বরণটা কে সৃষ্টি করছে? মোট প্রযুক্ত বল না কার্যকর বল? অবশ্যই কার্যকর বল, কারণ তুমি যে বল প্রয়োগ করছো সেই বলের থেকে 10 নিউটন বল ঘর্ষণ বলের কারণে বাদ হয়ে গেছে। এরপর যে কার্যকর বল রয়েছে সেই কার্যকর বল কি করছে? এই 8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করছে। তাহলে দেখো কার্যকর বল কত? কার্যকরী বল F1 সমান ma, m এর মান কত? 5 ইন্টু এর মান কত? 8, তাহলে কত হলো? 40 নিউটন। এই 40 নিউটন হলো কি? কার্যকরী বল। তাহলে প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল F, দেখো প্রযুক্ত বল F সমান সমান কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল। অর্থাৎ এই F পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, এর মধ্যে ঘর্ষণ বল 10 নিউটন বাদ যাবে, বাদ যাওয়ার পরে যে বলটা কাজে লাগছে সেই বলটা এই ত্বরণ সৃষ্টি করছে। কিন্তু তুমি তো এই যে 10 নিউটন বল প্রয়োগ করেছো, তাহলে কত হলো? কার্যকরী বল হলো কত? F1 প্লাস F প্রাইম। তো F1 এর মান 40 প্লাস 10 সমান সমান কত? 50 নিউটন। তাহলে আমাদের প্রযুক্ত বল কত শিক্ষার্থীরা? 50 নিউটন। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্ন, 100 মিটার অতিক্রম করার পর বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পরে থেমে যাবে? অর্থাৎ প্রথম থেকে মানে হলো এখান থেকে, দেখো এখান থেকে এই পর্যন্ত 100 মিটার যাবে, তারপরে বল প্রত্যাহার করা হবে, এরপরে কত দূরত্ব গিয়ে থেমে যাবে? তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অঙ্কটা করি। দ্বিতীয় অঙ্কটা হলো, দেখো পি বস্তুটা এখান থেকে এই 50 নিউটন বল আমি প্রয়োগ করলাম। 50 নিউটন বল প্রয়োগ করার কারণে এখানে এসে পি বস্তুটার বেগের মান ভি হয়ে গেল 40 আর ইউ ছিল কত? 0। এখান থেকে এই পর্যন্ত হলো 100 মিটার। আর শিক্ষার্থীরা, এ পর্যন্ত হলো 100 মিটার।
এখানে এসে বল প্রত্যাহার করা হলো। তো বল প্রত্যাহার করলে দেখো এখানে এসে যদি বল প্রত্যাহার করে তাহলে বস্তুটা বেগের মান আর বাড়বে না, বস্তুটা বেগের মান বরং কমবে। কি কারণে কমবে? রাস্তার ঘর্ষণ বলের কারণে। কমতে কমতে তুমি ধরে নাও এখানে এসে এই পর্যন্ত এসে বেগের মান 0 হয়ে গেল। তাহলে দেখো শিক্ষার্থীরা, প্রথম ক্ষেত্রে এটা আদিবেগ 0, এটা হলো শেষ বেগ। এরপর এখান থেকে যখন বল প্রত্যাহার করা হলো, এটা আদিবেগ আর এটা শেষ বেগ। আদিবেগ 40, শেষ বেগ 0। এখন প্রশ্ন ছিল 100 মিটার অতিক্রম করার পর বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পরে থেমে যাবে। তাহলে দেখো প্রথম থেকে মানে এখান থেকে। এখন আবার দেখতে হবে এখান থেকে এখানে যেতে কত সময় লাগছে। ধরে নিলাম এখান থেকে এখানে যেতে সময় লাগছে 5 সেকেন্ড। এরপরে আবার এখান থেকে এখানে যেতে কত সময় লাগছে। তাহলে এই সময়টা আর এই সময়টা বের করে আমি যোগ করব, তারপরে বলতে পারবো যে সর্বমোট কত সময় পরে থেমে যাবে। তাহলে দেখো এখানে কত সময় লাগছিল, তাহলে এখানে কত সময় লাগছিল সেটা যদি আমি বের করি, আমরা দুই ভাবে বের করতে পারি। আমরা v = u + at এই সূত্র দিয়েও বের করতে পারি, অথবা s = ut + ½ a t² এই সূত্র দিয়েও আমরা বের করতে পারি। শিক্ষার্থীরা, তো তোমাদের মাথায় আগে এই সূত্রটাই আসবে, কারণ এখানে দূরত্ব দেওয়া আছে। তাহলে আমরা এটাকে t অন ধরি। তো দেখো s এর মান হলো 100, u এর মান 0 গুণ t অন প্লাস ½ ইনটু ত্বরণ a এর মান কত বের হয়েছিল গ নম্বরে, গ থেকে প্রাপ্ত এর মান বের হয়েছিল এখান থেকে এই পর্যন্ত 8 মিটার পার সেকেন্ড স্কয়ার বের হয়েছিল ইনটু t অন স্কয়ার। তো দেখো তো এখানে কত হয় 100 সমান সমান 4 t অন স্কয়ার। তো এখানে t অন স্কয়ার সমান 4 দিয়ে ভাগ দিলে হয় 25 বা t অন সমান সমান 5 সেকেন্ড। তো শিক্ষার্থীরা এখান থেকে এই পর্যন্ত এখানে সময় লাগলো আমাদের কত 5 সেকেন্ড। তাহলে আমরা লিখে রাখি t অন এর মান কত লাগছে 5 সেকেন্ড t অন এর মান। শিক্ষার্থীরা, আমরা যে বলেছিলাম এখান থেকে এইটা এই সূত্র দিয়েও করা যায়, v = u + at। দেখো যখন 100 মিটার অতিক্রম করছে তখন তো শেষ বেগ কত হয়েছে 40। তাহলে যখন বেগের মান 40, তাহলে 0 থেকে বেগের মান 40 হতে কত সময় লাগলো? তাহলে যখন বেগের মান 40 তখনই তো বস্তুটি এখানে আসছে। তাহলে তুমি দেখো এখানে যদি 40 বসাও, u এর মান 0 + 8 ইনটু t অন, এটাকে যদি t অন হয় তাহলে দেখো 40 = 8 t অন। তাহলে t অন এর মান কত 8 দিয়ে ভাগ দিলে হয় 5। তোমরা দুই ভাবেই অঙ্কটা করতে পারো, তোমাদের ইচ্ছা। তো দেখো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগলো কত 5 সেকেন্ড। এরপরে আমি দেখব বাকি পথটুকু, অর্থাৎ এখান থেকে এখানে যেতে কত সময় লাগলো। দেখো এখানে বেগের মান 40। এখন যখন বল প্রত্যাহার করছে তখন ওই ঘর্ষণ বলের কারণে বস্তুটা ধীরে ধীরে ত্বরণে না চলে মন্দনে চলবে। আর যদি তুমি ত্বরণ বলো তাহলে নেগেটিভ ত্বরণে চলবে। তাহলে সেই ঘর্ষণ বলের কারণে যে মন্দন হলো সেই মন্দনটা কত? মন্দন যদি a প্রাইম হয় তাহলে আমরা লিখব f = m a প্রাইম, আর এখানে হলো f প্রাইম। তো দেখো a প্রাইম = কত f প্রাইম বাই m। দেখো শিক্ষার্থীরা, পূর্বের অঙ্কে আমরা একটা মাইনাস দিয়েছিলাম, এখানে আমি মাইনাস দেইনি, কারণ ওখানে আমি লিখছিলাম ত্বরণ আর এখানে আমি কি লিখবো মন্দন। তোমার ইচ্ছা, এটা তুমি মন্দনও লিখতে পারো ত্বরণও লিখতে পারো। যদি তুমি ত্বরণ লিখো তাহলে এখানে মাইনাস দিবা, কারণ নেগেটিভ ত্বরণকে বলা হয় মন্দন। যেহেতু আমি মন্দন লিখছি আর আমি মাইনাস দিব না, কারণ নেগেটিভ ত্বরণকে মন্দন বলে। আবার যদি এখানে আমি আরেকটা মাইনাস দিই তাহলে ভুল হবে আমাদের। তাহলে শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা, যখন মন্দন লিখবা তখন রেজাল্টে যেন মাইনাস না আসে, যখন ত্বরণ লিখবা তখন মাইনাস আসতে হবে, কারণ মাইনাস ত্বরণই হলো কি মন্দন। তো দেখো এখানে f এর মান হলো 10, m এর মান কত 5, তাহলে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে বস্তুটার মন্দন হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড করে হ্রাস পাবে। তাহলে বেগের মান আদিবেগ আছে এখানে কত 40, এইটা আদিবেগ আর এটা শেষ বেগ 40। আদিবেগ 40 আর এখান থেকে এখানে যেতে সময় লাগে যদি t2,
তাহলে তুমি দেখো এখানে সেই একই সূত্র, ভি ইকুয়াল ইউ মাইনাস এ টি টু। মাইনাস কেন দিলাম, এটাকে আমি মন্দন লিখছি, এই কারণে আমি মাইনাস দিলাম। তাহলে দেখো এখানে হলো ভি আর এটা হবে এখানে ইউ, তাহলে ইউ এর মান, ভি এর মান 0, ইউ এর মান কত, ইউ এর মান হলো 40 মাইনাস এর মান 2 টি2, তাহলে এটাই পাশে নিয়ে আসি, 2 টি2 ইকুয়াল 40 বা টি2 ইকুয়াল কত, 2 দিয়ে ভাগ দিলে হয় 20 সেকেন্ড। তাহলে দেখো শিক্ষার্থীরা সর্বমোট এখানে 5 আর টি2 এর মান আসছে 20, তাহলে সর্বমোট 25 সেকেন্ড পর বস্তুটা থেমে যাবে। 25 সেকেন্ড পর বস্তুটা থেমে যাবে। এখানে কি বলছে, প্রথম থেকে সর্বমোট কত সময় পরে থেমে যাবে, তুমি লিখবা প্রথম থেকে সর্বমোট টি ইকুয়াল টি1 প্লাস টি2, অর্থাৎ টি1 এর মান 5, টি2 এর মান 20 সমান সমান 25 সেকেন্ড পরে বস্তুটা থেমে যাবে। শিক্ষার্থীরা আমাদের 2 নম্বর অঙ্ক হয়ে গেল, এখন আমাদের 3 নম্বর অঙ্ক। তৃতীয় অঙ্কটা আমরা 2 নম্বর অঙ্কটাও মুছে ফেলি। দেখো তৃতীয় অঙ্কটা এটাও হলো ঘর্ষণ সম্পর্কিত অঙ্কই। দেখো এই একটা বস্তু, এইটা বস্তুর ভর হলো m1 10 গ্রাম, আবার এই একটা বস্তু, এই বস্তুর ভর m2 সমান 20 গ্রাম। তো বস্তু দুটা ভূমি থেকে, এই হলো ভূমি থেকে 50 মিটার উপরে আছে। দেখো m1 বস্তুর কার্যকরী বল 0.78 নিউটন, m2 ঘরের বস্তুর কার্যকরী বল 0.039 নিউটন। বস্তু দুটি একই সাথে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ মুক্তভাবে পড়তে দেওয়া হলো একই সাথে। m1 ভরের, এখানে ভর আছে বাট জায়গা কম তাই আমি লিখি নাই, m1 ভরের বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বল কত। তারপরে কোন বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে, অর্থাৎ এখান থেকে যে আমি ছেড়ে দিলাম দুইটা বস্তু একই সাথে, কোন বস্তুটা আগে ভূমিতে পৌঁছাবে, যুক্তি সহ বিশ্লেষণ করো। তো দেখো শিক্ষার্থীরা এখানে এই বস্তুটা আমরা ধরে নিলাম এটা হলো m1 ভরের বস্তু। এই বস্তুটা আমি যখন ছেড়ে দিব, মুক্তভাবে ছেড়ে দিব, বস্তুটা কি কারণে ভূমিতে পড়বে, অভিকর্ষ বলের কারণে ভূমিতে পড়বে। কারণ পৃথিবী প্রত্যেকটা বস্তুকেই একটা যে বলে আকর্ষণ করে, সেই বলটাই হলো অভিকর্ষ বল। পৃথিবী যে বলে আমাদেরকে আকর্ষণ করে সেটাই হলো অভিকর্ষ বল। তাহলে আমরা যখন বস্তু মুক্তভাবে ছেড়ে দিই, অভিকর্ষ বলের কারণে বস্তু ভূমির দিকে পড়তে থাকে। তাহলে এখানে দেখো এইটা হলো ভূমি, তাহলে এই ভূমি এই বস্তুটাকে যে বলে আকর্ষণ করবে সেই বলটাই হলো এর মোট প্রযুক্ত বল। আমি আবার বলছি শিক্ষার্থীরা, এই বস্তুটাকে ভূমি বা পৃথিবী যে বলে আকর্ষণ করবে সেই বলটাই হলো মোট প্রযুক্ত বল। তো ওই বলের মধ্যে কার্যকরী বল কত, এখানে 0.078 নিউটন, এটা হলো কার্যকরী বল। তাহলে বাকিটা কোথায়, বাকিটা হলো বায়ুর বাধা অর্থাৎ ঘর্ষণ বল। তুমি দেখো বস্তুটা যখন এদিকে নিচে আসবে, তাহলে বায়ুর বাধা বস্তুটাকে উপরে রাখতে চাইবে, তাহলে এই বায়ুর বাধা অতিক্রম করে বস্তুটা নিচের দিকে আসবে। উদাহরণস্বরূপ তুমি একটা বস্তুকে মনে করো, এই একটা বস্তু, এই বস্তুটাকে তুমি এদিকে একটা বল প্রয়োগ করলা, 10 নিউটন বল প্রয়োগ করলা। কেউ আবার অন্য কেউ এই বস্তুটাকে এইদিকে 4 নিউটন বলে ধাক্কা দিল, তাহলে তোমার এদিকে বল হলো 10 নিউটন আর এদিকে বল হলো 4 নিউটন। তাহলে কার্যকরী বল কত, 10 মাইনাস 4 সমান সমান 6 নিউটন। দেখো তাহলে এইটা হলো মোট প্রযুক্ত বল, আর এইটা হলো কি ঘর্ষণ বল, আর এইটা হলো কি কার্যকরী বল। তাহলে সেই কার্যকরী বল হলো এত, আর প্রযুক্ত বল কত, প্রযুক্ত হলো বস্তুটার উপর পৃথিবীর আকর্ষণ বল। এখন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল হয় কি,
বস্তুর ওজনের সমান। তাহলে বস্তুটার ওজন W ইকুয়াল mg। W ইকুয়াল mg কে আমরা লিখতে পারি F ইকুয়াল mg। এইটা হলো বস্তুর ওজন। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে কি চাইছে? বায়ুর ঘর্ষণ বল কত। তো দেখো, বায়ুর ঘর্ষণ বল বের করতে হলে আমাদের কি করতে হবে? প্রযুক্ত বল হলো অভিকর্ষ বল বা বস্তুর ওজন। তাহলে মোট প্রযুক্ত বল সমান সমান কি? কার্যকরী বল প্লাস বায়ুর ঘর্ষণ বল। ঘর্ষণ বল। তাহলে মোট প্রযুক্ত বল, দেখো মোট প্রযুক্ত বল হলো বস্তুর ওজন অর্থাৎ অভিকর্ষ বল। তাহলে এটা কি? F সমান কার্যকরী বল যদি F1 আর প্রযুক্ত ঘর্ষণ বল দিলাম আমরা কি? F প্রাইম। তো দেখো এইটা হলো mg ইকুয়াল F, কার্যকরী বল কত? 0.078 নিউটন। 0.078 প্লাস F প্রাইম। তো m এর মান কত? দেখো 10 গ্রাম। 10 গ্রামকে কেজিতে নিলে 0.01 ইন্টু 9.8 সমান 0.078 প্লাস F প্রাইম। এখানে কত হয়? 0.098 0.078 প্লাস F প্রাইম। তো F প্রাইম সমান সমান কত? 0.098 মাইনাস 0.078। কত হলো? 0.098 মাইনাস 0.078, 0.02 নিউটন। এইটা হলো ঘর্ষণ বল। অর্থাৎ পৃথিবী এত বলে আকর্ষণ করে, আর এত হলো ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের কারণে কার্যকরী বল কমে গেছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এইভাবে অঙ্কটা করবা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হলো কোন বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে? গাণিতিক বিশ্লেষণ দাও। দেখো, এখন আমরা দেখব কোন বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে। শিক্ষার্থীরা, উভয় বস্তুর উচ্চতা অর্থাৎ উভয় বস্তু 50 মিটার উপরে আছে। বস্তু দুইটা একই সাথে ভূমিতে ছেড়ে দেওয়া হলো, ভূমিতে পড়ার জন্য ছেড়ে দেওয়া হলো। তো দেখো, প্রথম বস্তুর এমন ভরের বস্তু কার্যকরী বল এত। এমন ভরের বস্তু, আগে আমরা এমন ভরের বস্তু নিয়ে কাজ করি। দেখো, এমন ভরের বস্তুর কার্যকরী বল F1 সমান 0.078 নিউটন। দেখো শিক্ষার্থীরা, আমরা আগেই বলছি ত্বরণ কে সৃষ্টি করে? যেই বলটা কাজে লাগে সেই বল ত্বরণ সৃষ্টি করে। তো বস্তুটা তো নিচের দিকে আসবে। বস্তুটা যখন নিচের দিকে আসবে তখন পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হলো 9.8, কিন্তু এই ত্বরণটা সম্পূর্ণটা কাজে লাগবে না। কি কারণে? বায়ুর বাধার কারণে এই ত্বরণটা হ্রাস পাবে, এবং যতটুকু হ্রাস পাবে, হ্রাস পাওয়ার পরে যেটা বাকি থাকবে সেটা হলো কার্যকর ত্বরণ। এবং সেই কার্যকর ত্বরণেই কি করলো? কার্যকর বলের কারণেই কার্যকর ত্বরণ হবে। তাহলে দেখো, এখানে কার্যকরী ত্বরণ কত? কার্যকরী ত্বরণ হলো F1 ইকুয়াল M1A1। তো দেখো শিক্ষার্থীরা, A1 কত? F1 বাই M1। তো F1 এর মান কত? 0.078 আর M1 এর মান কত? 0.01। তাহলে 7.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো শিক্ষার্থীরা, যেখানে অভিকর্ষ ত্বরণ 9.8, সেখানে আমরা কার্যকর ত্বরণ পেয়েছি কত? 0.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ বাকিটা কোথায় গেল? বাকিটা বাতাসের বাধার কারণে হ্রাস পেয়েছে। তো দেখো, এখন বস্তুটা ছেড়ে দিলে এত ত্বরণে নিচে নামবে। তাহলে এত ত্বরণে যদি নিচে নামে, তাহলে দেখো আমরা সূত্র জানি H ইকুয়াল UT প্লাস হাফ GT স্কয়ার। আমরা এই সূত্র জানি, পরন্ত বস্তুর সূত্র। তাহলে এখানে জি না লিখে, জি ত্বরণ, কিন্তু এখানে আমি ত্বরণ ধরছি কি? A।
তাহলে এখানে আমি কি লিখবো, a1। আর এই প্রথম বস্তুর ভূমিতে ফিরে আসতে সময় লাগে ধরে নিলাম t1। তাহলে দেখো এখন এখানে মান বসাও, h এর মান কত, h এর মান 50, এরপরে u এর মান 0, কারণ বস্তুটা যখন আমি ছেড়ে দিছি তখন অবশ্যই কোনো বেগ দেইনি, মুক্তভাবে ছেড়ে দিয়েছি। তো ইনটু t1 প্লাস হাফ ইনটু 7.8 t1 স্কয়ার কত হলো 50 ইকুয়াল, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়, 7.8 কে 2 দিয়ে ভাগ, 7.8 ভাগ 2, তাহলে কত হয় 3.9 t1 স্কয়ার। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে t1 এর মান কত হয়, t1 এর মান হবে আগে এত দিয়ে ভাগ দিয়ে তারপর আবার রুট করতে হবে, তাহলে 50 ভাগ 3.9 কত, এরপরে আবার করতে হবে রুট, তাহলে কত হয় 3.58 সেকেন্ড। তো দেখো শিক্ষার্থীরা আমরা এটা অর্থাৎ প্রথম বস্তুটা এত সেকেন্ড পরে ভূমিতে ফিরে আসবে, এই যে মান ভরের বস্তু। এখন আমি দেখি, আমরা এখানে লিখে রাখি t1 এর মান কত পেলাম 3.58 সেকেন্ড। এখন আমরা দ্বিতীয় বস্তুটা দেখি কত সময় পরে ভূমিতে ফিরে আসবে। দেখো দ্বিতীয় বস্তুর ভর এত, কিন্তু দ্বিতীয় বস্তুর কার্যকরী বলের মান কত 0.039, তাহলে দ্বিতীয় বস্তুর কার্যকরী বল F2 সমান 0.039। শিক্ষার্থীরা এই যে দ্বিতীয় বস্তুর কার্যকরী বল এত, তাহলে দ্বিতীয় বস্তুর যে কার্যকর ত্বরণ এই বলটাই সৃষ্টি করবে, তাহলে সেই কার্যকরী ত্বরণ কত, F2 ইকুয়াল m2a2। তো কার্যকরী ত্বরণ a2 সমান কত, F2 বাই m2, F2 এর মান কত 0.039 আর ভাগ m2 কত, m2 হলো 0.02 অর্থাৎ 20 গ্রাম মানে এত কেজি, তাহলে কত হয় দেখো ভাগ দিলে 0.039 ভাগ 0.02 1.95 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হলো কার্যকরী ত্বরণ। তাহলে একই উচ্চতা, তাহলে দেখো কত সময় লাগবে, h ইকুয়াল ut2 প্লাস হাফ g t2 স্কয়ার, তাহলে g না লিখে এখানে আমি কি লিখবো a2 লিখবো। তো দেখো শিক্ষার্থীরা এখানে এর মান 50, দেখো u এর মান 0, t2 কি বের করব, তাহলে এটা 0 হয়ে যায়, এটা আমাদের লেখার দরকার নাই, ইনটু 1.95 t2 হোল স্কয়ার। তো দেখো এখন এখানে মানটা কত হয়, এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় 100 ইকুয়াল 1.95 t2 স্কয়ার। তো এটাকে আগে 1.95 দিয়ে ভাগ দিব, 100 ভাগ 1.95 এরপরে তাহলে দেখো এখানে t2 স্কয়ার এই মানটা পাই আমরা কত 51.282। এইটাকে আবার যদি আমরা রুট করি তাহলে t এর মান পাবো, এটাকে রুট করলে হয় t এর মান আমরা কত পাই শিক্ষার্থীরা, এটা উপরে লিখি, এটাকে রুট করলে অর্থাৎ t2 এর মান পেলাম আমরা 51.28 t2 স্কয়ার। তাহলে t2 কত, t2 এটাকে রুট করলে হয় 7.16 এত সেকেন্ড। তাহলে দেখো শিক্ষার্থীরা দ্বিতীয় বস্তুটা পড়তে সময় লাগবে 7.16 আর প্রথমটা পড়তে লাগবে 3.58। তাহলে দেখো এই 3.58 কে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে এইটা হয়। তাহলে দেখো এটাকে আমরা আবার অনুপাত করে দিতে পারি, যেমন t2 বাই t1 ইকুয়াল
T2 এর মান কত 7.16, T1 কত 3.58। তাহলে দেখো T2 সমান, এটা অ্যান্সার হয় 2, তাহলে 2T1। মানে দেখো শিক্ষার্থীরা, প্রথম বস্তুটা পড়তে যে সময় লাগবে দ্বিতীয় বস্তুটা পড়তে তার দ্বিগুণ সময় লাগবে, অর্থাৎ T2 হলো T1 এর 2 গুণ, অর্থাৎ এইটা প্রথমটা পড়তে যে সময় লাগবে এই দ্বিতীয়টা পড়তে তার দ্বিগুণ সময় লাগবে। আচ্ছা শিক্ষার্থীরা, অঙ্কটা আমরা এভাবে করলাম। তুমি যদি ইচ্ছা করো যে তুমি অঙ্ক এভাবে করবা না, দেখো আরেকটা পদ্ধতি আছে। সেইটা কি? দুইটা বস্তুর উচ্চতা একই। দেখো খুব সোজা। প্রথম বস্তুর ক্ষেত্রে h ইকুয়াল ut1 প্লাস হাফ a1 t1 স্কয়ার, এটা হলো প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি? h ইকুয়াল ut2 প্লাস হাফ a2 t2 স্কয়ার। a1 আর a2 এর মান তো তোমরা বের করছো। এখন দেখো এইটাও h এইটাও h, যদি h হয় তাহলে উভয় পক্ষে এটাকে সমান করা যায়, অথবা তুমি অনুপাত করতে পারো। তুমি যদি উভয় পক্ষে সমান করে দাও তাহলে দেখো এইটার সমীকরণ 1 আর এইটার সমীকরণ 2, তাহলে এইটাও h এইটাও h, তাহলে তুমি কি লিখতে পারো? 1 ও 2 থেকে পাই e1t প্লাস হাফ a1 t1 স্কয়ার ইকুয়াল u2t প্লাস হাফ a2 t2 স্কয়ার, অথবা তুমি অনুপাত করে দিতে পারো। দেখো শিক্ষার্থীরা, এর মান 0, এর মানও 0, কারণ u1 ও 0 u2 ও 0, কারণ আমরা বস্তুটা যখন ছেড়ে দিয়েছি তখন কোনো বেগ দেইনি। তাহলে দেখো এখানে কি পেলাম আমরা? হাফ a1 t1 স্কয়ার ইকুয়াল হাফ a2 t2 স্কয়ার। তো এখন দেখো এই উভয় পক্ষ থেকে হাফ আমি বাদ দিয়ে দিলাম, তাহলে a1 এর মান কত ছিল? a1 এর মান ছিল 7.8 t1 স্কয়ার ইকুয়াল a2 এর মান কত ছিল? 1.95 t2 হোল স্কয়ার। তো দেখো শিক্ষার্থীরা, এই উভয় এখানে কি আছে 1.95 আর এখানে আছে 7.8, তো দেখো t2 হোল স্কয়ার 1.9, আমরা এইটাকে এই পাশে নিয়ে আসি। 1.95 t2 হোল স্কয়ার ইকুয়াল 7.8 t1 হোল স্কয়ার। তো এই 1.95 দিয়ে এটাকে ভাগ দিয়ে দেই, 7.8 ভাগ 1.95 কত হয়? 4। তাহলে t2 হোল স্কয়ার ইকুয়াল 4 t1 হোল স্কয়ার। তো t2 সমান, এটাকে রুট করো 4 t1 হোল স্কয়ার। তো দেখো শিক্ষার্থীরা, 4 এ কত হয়? আমরা এটা আবার উপরে, নিচে হয়তো দেখা যাবে না, আমরা আবার উপরে লিখি। দেখো আমরা এই পর্যন্ত পেলাম, এই পর্যন্ত পাওয়ার পরে আমরা উপরে যাই। দেখো t2 হোল স্কয়ার ইকুয়াল কত হলো? 4 t1 হোল স্কয়ার, বা t2 সমান কত? রুট ওভার 4 t1 হোল স্কয়ার। তাহলে 4 এর রুট 2, রুট ওভার করলে 4 এর 2 হয়, t1 এর স্কয়ার কত? t1। তাহলে দেখো t2 ইকুয়াল 2t1। আমরা প্রথমবার যে রেজাল্ট পেলাম দ্বিতীয়বার সেই একই রেজাল্ট পেলাম। তোমাদের ইচ্ছা তোমরা কোন ভাবে অঙ্কটা করবা। তবে দেখো এখানে প্রশ্ন ছিল কোন বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে। আমরা এখন বলতে পারলাম যে প্রথম বস্তু আগে ভূমিতে পৌঁছাবে, এবং অন্যভাবেও আসতে পারে যে প্রথম বস্তু ভূমিতে পড়তে যে সময় লাগবে দ্বিতীয় বস্তু তার দ্বিগুণ সময় লাগবে, প্রমাণ করো। তখন তুমি এভাবে অঙ্কটা করে দিবা, অথবা আগের মতো করে অনুপাত করে তুমি রেজাল্ট বের করে দিবা। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই থাক। তোমরা যেখানে বোঝো নাই তোমরা সেখানে বা কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করবা। আর তোমরা তোমাদের বোর্ডের অঙ্কগুলো করো, তাহলে তোমরা অনেক সমস্যা পাবা, যেগুলো আমাদের কাছে পরে তোমরা জিজ্ঞেস করতে পারবা, অথবা ইনবক্সে তুমি প্রশ্ন করতে পারবা। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। তো ঠিক আছে, খোদা হাফেজ।